আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফেল করো, তোমার ভাইয়া নিজে থেকেই বিয়ে দিয়ে দিবে। পরে সবাই আপনার বউকে ফেলটু বলবে। আমি ফেলটু বউকে নিয়ে সারা জীবন পার করে দিতে পারবো, তবুও টুকলি করা বউ মানতে পারবো না। আল্লাহর গজব পড়বে আপনার উপর। যা শুরু করেছেন আপনি, দাঁড়ান, বিয়েটা হয়ে নিক, আপনার জীবনটা আমি নিজে উদ্যোগে তেজপাতা বানাবো। আমার জীবনটা তোমার হাতে তুলে দিতে আমি অপেক্ষারত আছি। চলে আসো শীঘ্রই, তোমার হাতে আমার তেজপাতাময় জীবনও কবুল। ব্যাস, ইরিনের বকবকানির সেখানেই সমাপ্তি ঘটে। এমন একটা ভালোবাসাময় কথা শোনার পর তো আরও সম্ভব নয় ঝগড়া করা। ইরিন তো অনেক আগেই রিদানের উত্তর পিছলে পড়েছে, কিন্তু সহজে সেটা স্বীকার করেনি। এখন অবশ্য আর সময়ও নেই। এই তো সপ্তাহ খানিক পরে দুই পরিবার একত্র হবে। আপাতত তাদের কাবিন করা হবে। ভাইয়ের ছুটির কথা চিন্তা করে একটু তাড়াহুড়ো করা হচ্ছে। তার এইচএসসির পরে তাকে ভুলে নিয়ে যাবে, বাকিটা রিদান যা ভালো বুঝবে করবে। সপ্তাহ দুয়ের মতো পার হয়ে গেছে। এখন সারোয়ারের গায়ের বাহ্যিক আঘাতগুলো সরে গেছে, তবে বড় বড় আঘাত দুটো পুরোপুরি ভালো না হলেও ভালো হওয়ার পথে। তবে বান্দার ভালো হয়নি। কিছুদিন যেতেই উঠে পড়ার জন্য কি অবস্থা করলো। রিদা আর তার শাশুড়ি ধমকে তাকে বিছানায় শুয়ে রেখেছে। পায়ের আঘাত ভালো হওয়ার আগেই পায়ের চাপ পড়লে হিতে বিপরীত ঘটবে। তবে এত নিষেধের পরও ঠিকই একদিন নিজেই উঠার চেষ্টা করবে। বলে কি না, নিজে থেকে ট্রাই না করলে নাকি সুস্থ হবে না। তবে দিন দুপুরে ডাকাডাকি করে মাথা নষ্ট করে দেয়া তো আছেই। হৃদার কলেজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সে এখন শ্বশুর বাড়ি থেকেই কলেজে যাতায়াত করে। এটা নিয়ে সুরাইয়া বেগমের কোনো সমস্যা নেই। উল্টো হৃদার কলেজে যাওয়া দেখে ইরিন ইমনের উপর দিয়েও চাপ যাচ্ছে। তারা কেন অজুহাত দিয়েও কলেজে যাওয়া মিস দিতে পারছে না। ইরিনের বিয়ের ব্যবস্থাটা সম্পূর্ণ ঘরোয়াভাবে করা হবে। যদিও তাদের আত্মীয় বলতে তেমন কেউ নেই, কাবিনেই দুই পরিবার একত্রে হয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাই সেই হিসেবে শুক্রবারকে নির্ধারিত করা হয়। যেহেতু কাবিনের পরও ইরিন এই বাসাতেই থাকবে, তাই তার মধ্যে কোনো রূপ মন খারাপ দেখা যাচ্ছে না। সে আরো খুশি মনে তৈরি হচ্ছে। বিয়ে উপলক্ষে তুবা সকাল সকালই চলে এসেছে। শাড়ি জিনিসটা রিদা নিজেও পরতে পারে না, তাই তাদের তিনজনকে সুরাইয়া বেগম শাড়ি পরিয়ে দেন। রিদা আর তুবা দুজনে মিলে ইরিনকে সাজিয়ে দেয়। পাশের রুম থেকে ইমন আর সারোয়ার স্পষ্ট ইরিনের খিলখিল হাসির শব্দ শুনতে পাচ্ছে। ইমন মাথা চাপড়ে বলে, দেখছো ভাইয়া, কেউ বলবে এই মেয়ের বিয়ে আজকে? ভুল করছো তোমরা। এই পিচ্ছিকে এখনই বিয়েতে বসিয়ে আরও ভুল করছো। বেচারা রিদান ভাই এখন বউ নয়, বউ নামক একটা বাচ্চাকে পেলে বড় করতে হবে। সারোয়ার হেসে ফেলে। ইমনের পিঠ চাপড়ে বলে, বোনকে সারা জীবন বাচ্চাদের মতো ট্রিট করে এখনই বড় হয়ে যেতে বলছিস? কেমন লাগবে ইরেনকে ম্যাচিওর একটা নারী চরিত্র দেখতে? তার থেকে ভালো নয় আমাদের বোন বাচ্চাই থাকুক। আরও ভালো কথা হলো রিদানও এই বাচ্চাটাকেই বউ হিসেবে মেনে নিচ্ছে। ইমন মাথা নাড়ায়। একমাত্র রিদান বলেই হয়তো মেয়েটা এতটা প্রশ্রয় পেয়েছে, মাথায় উঠে বসেছে। অবশ্য এতে নিজেদেরই ভালো হয়েছে, নিজের বোনই তো। সে যদি অন্য কারোর ঘরে গিয়েও এমন বাচ্চা ট্রিট পায় তবে তো ভালোই। বোনের ভালোতেই নিজেদের ভালো থাকা। বরবেশে রিদান হাজির হয় ইরিনদের বাড়িতে। ইরিনের জেদের ফলে তাকে নীল শাড়িতে সাজানো হয়। নীল রঙে মেয়েটাকে বড় স্নিগ্ধ লাগছে। মনে হচ্ছে নীল রংটা যেন ইরিনের জন্যই তৈরি করা হয়েছে। কাজী সাহেব আসতেই বিয়ের জন্য দুজনকে পাশাপাশি বসানো হয়। বিয়ের আগেই পাত্রীকে উপহার স্বরূপ রিদানের মা একজোড়া স্বর্ণের বালা পরিয়ে দিতে যায়। তখন ইরিনের বাঁ হাতে একটা ব্রেসলেট দেখে বলেন। ইরিন দ্রুত নিজের হাত টেনে নেয়, তড়িঘড়ি করে বলে, না আন্টি, এটা খোলা যাবে না, এটা আজকে আমার হাতেই থাকবে। তার এমন আচরণে ড্রয়িং রুমে থাকা সবাই অবাক হয়। সারোয়ার বোনের পাশেই বসেছিল, তবে সে কিছুই বলে না। সুরাইয়া বেগম একটু রাগ দেখিয়ে বলেন, ইরিন, খোল ওটা, জেদ করিস না। না আম্মু, এটা শুভার দেওয়া গিফট। ও বলেছিল আমার বিয়েতে ও উপস্থিত থাকবে। এই তো আমার হাত ধরে উপস্থিত আছে।
আমাকে হাজার বকলেও আজকে আমি এই ব্রেসলেট খুলবো না। এটা আজ আমার হাতেই থাকবে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই ইরিনের দিকে তাকিয়ে থাকে। ইরিনের চোখের কোণায় এক ফোঁটা জলের উপস্থিতি দেখা যায়। ইমন অবাক হয় এটা ভেবে যে তার বোনটা ঠিকই শুভাকে মনে রেখেছে, অথচ সে ভেবেছিল ইরিন হয়তো বাকিদের মতোই শুভাকে ভুলে গেছে। হয়তো ইরিনকে সে নিজেও চিনে উঠতে পারেনি। তার আবেগী বোনটা নিজের আবেগ চেপে রাখতে শিখে গেছে। রিদান ইরিনের হাত ধরে মায়ের দিকে এগিয়ে গিয়ে বলে, ব্রেসলেটের উপর দিয়েই পরিয়ে দাও, দুটোই থাকুক একসাথে। রিদানের মা মিষ্টি হেসে সেভাবেই বালাজোড়া ইরিনের হাতে পরিয়ে দেয়। ইরিন তুলনামূলক শুকনো হাওয়ায় বালাজোড়া তার কোনই পর্যন্ত চলে গিয়েছে। সেটা নিয়ে ড্রয়িং রুমে এক প্রস্থ হাসাহাসি হয়ে যায়। অতঃপর দুই পরিবারের উপস্থিতিতে ইরিন আর রিদানের আকট সম্পন্ন হয়। দুটো মানুষ একে অপরের সাথে এক অভেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে যায়। যেহেতু ইরিনকে এখনই উঠিয়ে নিয়ে যাওয়া হবে না, তাই ইরিন নিজ বাড়িতেই থাকবে। তবে রিদান চলে যাবে আজই। তাই যাওয়ার আগে তাদের দুজনকে আলাদা একটু সময় কাটাতে ইরিনের রুমে পাঠানো হয়। ইরিনকে আগে রিদা রুমে রেখে গিয়েছিল। তারপর রিদা রুমে ঢুকেই দরজা আটকে দেয়। দরজা আটকানোর শব্দ শুনে ইরিন চমকে ওঠে। লজ্জায় ভয়ে সে কুঁকড়ে যায়। রিদান কাছে গিয়ে গলা খাকারি দেয়। ইরিন লজ্জায় সংকোচে মাথা নামিয়ে রেখে পিছু ফেরে। ইরিনের লজ্জা মাখা মুখ দেখে রিদানের বুকের ভেতরটা শান্ত হয়ে যায়। এই যেন এক দীর্ঘ অপেক্ষার পর ইরিনের নিজের করে পেল সে। ইরিনের মুখটা সে দু হাতের আঁচলায় তুলে নেয়। ইরিন চোখ নামিয়ে রেখেছে। কোনো এক কারণবশত সে রিদানের চোখের চোখ রাখতে পারছে না। রিদান মুখ নামিয়ে গম্ভীরভাবে সদ্য বিবাহিত স্ত্রীর কপালে ঠোঁট ছোঁয়ায়। ইরিনের পিঠ বেয়ে এক অজানা শিহরণ বয়ে যায়। রিদান থামে না। কপালে ঠোঁট ছুঁয়ে মুখ নামিয়ে পরপর দুই চোখে ঠোঁট ছোঁয়ায়। আর যেন তার বাঁধ ভেঙে গেছে। ইরিন দুহাতে রিদানের পাঞ্জাবির কলার চেপে ধরে। রিদান মুচকি হাসে। লজ্জা পাচ্ছ ইরিন? তাও আমাকে? বিশ্বাস হচ্ছে না? কথাটা কানে পৌঁছাতে ইরিন চট করে চোখ খুলে তাকায়। সাথে সাথে তার ভেতর থেকে লজ্জা ভাব কেটে গিয়ে রাগী ভাব চলে আসে। আমি কি মেয়ে নই? আমি লজ্জা পেতে পারি না? বিয়ে হয়ে গেছে বলে আপনি আগের রূপে ফেরত চলে আসলেন? রিদান হেসে বলে, এই তো এতক্ষণে আমার আসল ইরিন ফিরে আসলো। ইরিন গাল ফুলায়। রিদান তাকে ছেড়ে পাঞ্জাবির পকেটে হাত রাখে। সেখান থেকে ছোট্ট একটা প্যাকেট বের করে। ইরিন আর চোখে সেদিকে তাকায়। বড্ড কৌতূহল হচ্ছে তার কৌতূহলী মনোভাব দেখে রিদান মৃদু হাসে। রয়ে শয়ে প্যাকেট থেকে একজোড়া কানের দুল বের করে হাতে নেয়। কানের দুল জোড়া দেখে ইরিনের চোখ জোড়া চিকচিক করে ওঠে। এক প্রকার দৌড়ে এসে রিদানের হাত থেকে দুল জোড়া ছিনিয়ে নেয় সে। এটা এটা ঠিক আপনার ওই পেন্ডেন্টের মতোই। খুশিতে ইরিনের চোখ জলজল করছে। রিদান মুচকি হেসে বলে, অনেক খুঁজে খুঁজে পেতে হলো এগুলোকে। আমার দেওয়া প্যান্ডেটটা বিশেষ কিছু ছিল না, তাই হয়তো সহজেই এমন এক জোড়া ম্যাচিং কানের দুল পেয়ে গেলাম। ইরিন উৎফুল্ল হয়ে বলে, একদম মিলে গেছে, একটু দাঁড়ান। ইরিন তাড়াতাড়ি গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একে একে নিজের গায়ের গয়নাগুলো খুলে নেয়। তারপর নিজের সবচেয়ে পছন্দনীয় বাক্স থেকে সেই প্যান্ডেট বের করে। রিদান অবাক হয়ে ইরিনের হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। এই ছোট্ট জিনিসেও ইরিনের এত খুশি তাকে অবাক করেছে। ইরিন এগিয়ে এসে সেগুলো রিদানের হাতে ধরিয়ে দিয়ে বলে, পরিয়ে দিন। আমি? আপনি ছাড়া তো আর কেউ নেই রুমে। রিদান হেসে ফেলে। ইরিনের উন্মুক্ত চুলগুলো কানের পাশে গুজে নিয়ে আলতো করে কানের দুল জোড়া পরিয়ে দেয়। তারপর পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকা হালকা করে পিঠের উপর থেকে চুল সরিয়ে কাঁধের একপাশে রাখে। রিদানের এমন হালকা ছোঁয়ায় ইরিন কেঁপে ওঠে। রিদান তা অনুভব করে আরো পুলকিত হয়। পূর্বে দেওয়া নিজের প্যান্ডেটটা ইরিনের গলায় পরিয়ে দেয়। তারপর হঠাৎই আগাম সতর্ক বাণী ছাড়াই পেছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। রিদানের এমন কাণ্ডে ইরিন যেন শ্বাস নিতে ভুলে যায়। খামচে ধরে কোমরে আটকে থাকা
রিদানের হাতের বাঁধন। রিদান ইরিনের কানের পাশটায় একটা ছোট্ট চুমু খায়, কেমন ঘোরে লাগানো কণ্ঠে বলে ওঠে, নীল রং যেন আজ রূপ নিয়েছে মুগ্ধতায়, আর তুমি সেই মুগ্ধতার ভেতরে হারিয়ে যাওয়া এক অপূর্ব সৌন্দর্যের জলে উদাহরণ বউ। বউ ডাক্তার ইরিনের বুকের গভীরে গিয়ে স্পর্শ করে। আজ সে এক নতুন জীবনে পদার্পণ করেছে। আজ সে কারো অর্ধাঙ্গিনী, কারো হৃদয়ের একচ্ছত্র অধিপতি। ইরিন আর সহ্য করতে পারে না, উল্টো ঘুরে রিদানের বুকে মুখ লুকায়, যেন এখানটায় মুখ ডুবিয়ে সে নিজের লজ্জা ভাবকে লুকিয়ে ফেলার প্রচেষ্টায় ব্যস্ত। রিদানও নিজের অর্ধাঙ্গিনীকে বুকের ভেতর আগলে রাখে। কোইন্সিডেন্স নাকি ইচ্ছাকৃত তা জানা নেই, তবে হঠাৎ দেখলে মনে হবে ইরিনের হাতে থাকা নীল রঙে জলজল করতে থাকা শুভার দেওয়া ব্রেসলেটটিরও রিদানের আনা গয়নার একটি অংশ ছিল। হয়তো এই ছোট্ট একটি জিনিসেরও মধ্য দিয়েও শুভা ইরিনের মাঝে বেঁচে থাকবে আজীবন। বিয়ের পর্ব শেষ হতেই রিদা সারোয়ারকে নিয়ে রুমে চলে যায়। এখনো তার শরীর ঠিক হয়নি, এভাবে এতক্ষণ বসে থাকা ঠিক হবে না। তবে তাকে রুমে নিয়ে যেতেই সে একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। রিদা তাকে রেখে চলে যেতে নিলে পেছন থেকে সারোয়ার তার হাত ধরে টেনে ধরে। রিদা পেছনে ঘুরতেই হ্যাঁচকা টানে তাকে বুকে টেনে নেয়। এইভাবে উবুর হয়ে পড়াতে রিদার চুলগুলো এলোমেলো হয়ে শুয়ে মুখের সামনে পড়ে। সারোয়ার আলগোছিয়ে তা কানের পাশে গুজে দিয়ে বলে, শাড়ি পরে যেখানে স্বামীর সামনে বসে থাকবা, তা না করে টুই টুই করে ঘুরে ঘুরে হচ্ছে কেন? এটা কেমন কথা বললেন? এতক্ষণ তো বিয়েতে আপনার পাশেই ছিলাম। সবার সামনে মন ভরে দেখতে পারিনি, এখন বসো, দেখবো তোমায়। রিদা ছোটার জন্য ছটফটিয়ে বলে ওঠে, কি শুরু করলেন? বাইরে কত মানুষ আছে এখনো, ছাড়ুন তো, এসব অভিনয় করার সময় নেই আমার। তুমি আমার অবাধ্য হচ্ছ রিদা। আরও হব, ভুলে যাবেন না আপনি এখনো অসুস্থ, আর যতদিন সুস্থ না হবেন ততদিন বস আমি, তাই বাধ্য এমপ্লয়ের মতো বসের প্রতিটা কথা শুনবেন। সারোয়ার তাকে ছেড়ে দেয়, মাথার নিচে দুহাত বেঁধে মুখে একটি মুচকি হাসি রেখে বলে, তো ম্যাম, এখন নয় এমপ্লয়ের কাছ থেকে বেঁচে গেলেন, রাতে কি করবেন? আমি সুস্থ হই কিংবা অসুস্থ, রাতে কিন্তু বস আমি, তখন আপনাকে কে বাঁচায় আমি দেখে নেব। যান ম্যাম, পরিবারের সেবা করেন। বাই দ্য ওয়ে, আপনাকে বড্ড সুন্দর লাগছে, ঠিক যেন মেজর সারোয়ারের বউ। রিদা লজ্জা পায়। লোকটার মুখ থেকে পাওয়া সামান্য প্রশংসাও তার মন ভালো করে দেয়। তাছাড়া লোকটা এই কয়দিনে যেন তার লজ্জার মাত্রা বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে এমন সব কথা বলবে যাতে সে প্রচন্ড লজ্জায় পড়ে যায়। ভাগ্য ভালো লোকটার এমন কথা পরিবারের মানুষের কানে যায় না, নয়তো লজ্জায় নিশ্চিন্ত তার মাথা কাটা পড়তো। এদিনকে রেখে রিদানরা পরিবার সহ চলে যায়, তবে থেকে যায় তুবা। মেয়েটার মন বিশেষ একটা ভালো নেই, সারাদিন ঘরে মন ভার করে বসে থাকে। নওশিন বেগম ভেবেছেন এতদিন পরে বোনকে কাছে না পেয়ে হয়তো মনটা খারাপ। রিদাকে এই বিষয়ে বলতেই সে তুবাকে রেখে যেতে বলে, বাকিটা সে দেখে নিবে। তাই রিদার উপর বিশ্বাস করেই তুবাকে রেখে যাওয়া হয়। সবাই চলে যেতেই রাতটা খুবই শান্ত হয়ে আসে। তুবাকে ইরিনের রুমে থাকতে দেওয়া হয়েছে। রিদা শাশুড়ির সাথে হাতে হাতে সব কাজ সেরে নেয়। তারপর নিজেদের রুমে না গিয়ে সোজা ইরিনের রুমে চলে যায়। গিয়ে দেখে ইরিন তার স্বামীর দেওয়া নীল প্যান্ডেটের সেটটা তুবাকে দেখাচ্ছে। তুবাও বেশ আগ্রহ নিয়ে ইরিনের সব কথা শুনছে। তবে রিদা বুঝতে পারে তুবা ঠিক নেই, নিজের বোনকে সে ছাড়া আর কেই বা চিনবে। রিদাকে দেখে ইরিন হেসে বলে, ভিতরে আসো ভাবি। কি গো নতুন বউ, এত খুশি কেন? লজ্জা ভাব কোথায় গেল তোমার? কিসের লজ্জা? আমার তো মেয়েটে মেয়েটে হাসি পাচ্ছে, আমি নাকি বিবাহিত। এটা একটা সেরা জোকস ছিল। ইরিনকে হাসতে দেখে তারাও হেসে ফেলে। জানো ভাবি, আমার আগে ভাবতাম বিয়ের পর আর পড়াশোনা করবই না, অথচ দেখো বিয়েটা দিলে তোমরা একজন শিক্ষকের সাথে। উনি যাওয়ার আগে কি বলেছে জানো? কি বলেছে? বলে কি না, ইরিন পরীক্ষার আর বেশি দেরি নেই, নিয়মিত কলেজে আসবে, প্রাইভেটে আসবে, ভালোভাবেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। যন্ত্রণা একটা। ঠিকই তো বলেছে, ভাই একজন কলেজের শিক্ষক, তার বউ ফেলটু হলে মানাবে নাকি? আমি বলেছিলাম প্রশ্ন সাপ্লাই দিতে, বলেছিল তিনি ফেলটু বউ মেনে নেবে, তবুও টুকলি করা বউ মানবে না।
বাহ, মনের মতো স্বামী তোমার। এখন কি করতে চাও? ইচ্ছা করে ফেল করে ওনার মনের আশা পূরণ করতে। এটাই ঠিক হবে না বলো? খুব ঠিক আছে চুন্নি মেয়ে। এই তোর না বিয়ে হলো মাত্র, কেউ বলবে এটা? দরজায় দাঁড়িয়ে ইমন কথাটা বলে উঠে। ইমনের কথার পরিপ্রেক্ষিতে ইরিন বলে, তোর কি হ্যাঁ? তুই পাশ করে বিশ্বজয় কর না, আমার পেছনে লাগতে আসিস কেন? আর আমি কোনো বিয়ে ঠিক করিনি, আমি এখনো পিওর সিঙ্গেল। বিয়েতে বুড়ি একটা। তুই আবিয়াত্তা বুড়ো ইমনের বাচ্চা। তাদের ঝগড়ার মাঝে রিদা তুবাকে নিয়ে বারান্দায় গিয়ে বসে। তুবা বলে, কিছু বলবি আপু? কি হয়েছে তোর? তোর কি জীবন শেষ হয়ে গেছে? এমন মনমরা হয়ে পড়ে আছিস কেন? কোথায়, আমি তো ঠিকই আছি। কার সামনে কথা বলছিস? মাথায় আছে তো? আমি বড় বোন তোর। তোকে আমি প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে চিনি। আমার থেকে লুকাতে চাস তুই? তুবা একটা দীর্ঘশ্বাস ফেলে। বাহিরে তাকিয়ে আকাশে থাকা অর্ধচন্দ্রটার দিকে তাকায়। মাঝে মাঝে একদলা মেঘ এসে চাঁদটাকে ডেকে দিচ্ছে। একটু পরে মেঘ সরে যেতেই আবার আলোকিত হয়ে কিরণ ছড়াচ্ছে। তুবার দৃষ্টি লক্ষ্য করে রিদা বলে, দেখছিস তো চাঁদটাকে? কেমন মেঘের কুণ্ডলী এসে তাকে আধারে নিমজ্জিত করছে। তবে চাঁদ ঠিকই নিজের মতোই আছে। কালো মেঘ সরে যেতেই নিজের স্নিগ্ধ কিরণ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আমাদের জীবনটাও কিছুটা এমনই। জীবনে অনেক না পাওয়ারা এসে জীবনকে আধারে ডুবিয়ে দেবে। তখন ভেঙে না পড়ে আমাদের স্ট্রং থাকতে হবে। আধার পেরিয়ে আলোর পথে হাঁটতে হবে। নিজের সবটা দিয়ে জীবনকে রাঙিয়ে তুলতে হবে। দিন শেষে আমরা সবাই একা। নিজের বলতে এই আমিটা ছাড়া আর কেউ নেই। নিজেকে ভালোবাসলেই দেখবি জীবন সুন্দর। একটু থেমে পুনরায় বলে, তোর তো সামনে ভার্সিটি এক্সাম। ভালোভাবে এক্সাম দে। আমি নিশ্চিত তুই সফল হবি। আমার বোন কখনো হারতে পারে না। অতীত ভুলে যা। যে তোর হবে তার সাথে ভাগ্যই তোকে মিলিয়ে দেবে। না পাওয়া কিছুর উপর হতাশ হবি না, বরং নিজের যা আছে তা নিয়েই সামনে এগিয়ে যা। স্বয়ং আল্লাহ তাআলা তোকে ভালো কিছু উপহার দিবেন। তুবা উল্টে ঘুরে বোনকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেয়। সাথে বসে এই সান্ত্বনাটুকুই তার অনেক দরকার ছিল। সত্যি তো, যা তার হওয়ার তা যে কোনো ভাবেই তার কাছে আসবে। শুধু শুধুই না পাওয়া জিনিসটার জন্য এত তরকে কি লাভ? বরং কষ্ট আরো বাড়বে। তুবা শেষবারের মতো বলে ওঠে, আপু, আমি তোমার জীবন এগিয়ে নিব। আমি তোমার আগে তুবা হয়ে যাব। শুধু একবার বলো, শামু আর তার বোন ভালো আছে তো? শেষবারের মতো তাদের ভালো থাকার কথা জানতে পারলে আমার শান্তি মিলত। কিন্তু এই উত্তর তো হৃদার কাছেও নেই। সারোয়ার এসে থেকে বিভিন্নভাবে লোক লাগিয়ে শ্যামর খোঁজ করেছে, পায়নি তাকে। শ্যামর গ্রামেও খোঁজ করেছে, কিন্তু তারা সেখানে যায়নি। একদম লাপাত্তা হয়ে গেছে। হৃদাকে চুপ করে থাকতে দেখে তুবা তার উত্তর পেয়ে যায়। সে একটা বড় করে শ্বাস ফেলে। হঠাৎ শুনতে পায় সারোয়ার ডাকছে হৃদাকে। তুবা হেসে ফেলে। যা তাড়াতাড়ি, তোর ডাক পড়েছে। ভাইয়া আজকাল একটু বেশি বোপাগল হয়ে গেছে। একটু সময় সামনে না দেখলেই দেখছি ডাকাডাকি শুরু করে। হৃদা একটু লজ্জা পেয়ে বলে, আরে ওসব কিছুই না। ব্যথা তো এখনো ভালো হয়নি। মাঝে মাঝে পা টিপে দেওয়া লাগে, আরও কত কি। বুঝেছি, আমাকে আরও তো বলতে হবে না। তখনই আবারও সারোয়ারের ডাক পড়ে। হৃদা অতিষ্ঠ হয়ে তাড়াতাড়ি করে রুমের উদ্দেশ্যে চলে যায়। সে চলে যেতেই তুবা চাঁদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, প্রিয় চাঁদ, শাম্মু আর তার বোনকে দেখে রেখো। আমি ওদের না দেখতে পারলেও তো তুমি ঠিকই দেখতে পারছো। ওদের তো নিজের বলতে আর কেউ নেই। তোমার আলোর চাদরে ওদের আলোকিত করে রাখো। ওরা যেখানেই থাকুক ভালো থাকুক। অতীতকে মুছে ফেলা যায় না তো। তেমন হলে এই স্বপ্ন সময়ের তিক্ত অতীতটা মুছে ফেলতাম আমি। চাঁদ, তোমারও কি মনে হচ্ছে আমি দুদিনের এই জিনিসটা নিয়ে বেশি ভাবছি? আসলে কি জানো, কিছু জিনিস থাকে তা অন্তরে গেঁথে যায়। সাম্য তেমন একজন ছিল। হুট করে তার প্রেমে পড়েছিলাম আমি। কয়েকটা দিনের সম্পর্কের পর হুট করেই ধোঁকা খেলাম। জানতে পারলাম আমি ছিলাম একটা গুটি মাত্র, যাকে সে ভালোবাসে ব্যবহার করেছে। ভালোবাসার থেকে আসা আঘাত অনেক কষ্টের হয়। আমি চাই না আমার বোন বা আর কেউ সেটা অনুভব করুক। শোনো চাঁদ, তোমায় আমি দায়িত্ব দিচ্ছি সে অনাথ ছেলে মেয়ে দুটোকে দেখে রাখার। সামনে রেখো তুমি।
কি সমস্যা আপনার? আবার কি হয়েছে? এত ডাকাডাকি কেন করেন? বিরক্ত হচ্ছে তুমি? আমার ডাকে তুমি বিরক্ত হও হৃদা? আব, না মানে এভাবে ডাকাডাকি করলে মা কি ভাববে? কিছুই ভাববে না। আমি এতক্ষণ এখানে ছিল, মাত্রই গেল রুমে। হৃদা শাড়ির আঁচল কোমরে গুজে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, কয়েকবার ঘুরে ফিরে নিজেকে দেখে বলে, আমাকে পাক্কা গৃহিণীর মতো লাগছে না? এদিকে আসো তো, দেখি ভালোভাবে। হৃদা এগিয়ে গিয়ে স্বামীর পাশে বসে। সারোয়ার উঠে বসে, তার মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিয়ে বলে, এখন লাগছে পাক্কা বউ বউ। ইস ঢং। বসুন, আপনার রাতের ওষুধ আনছি। হৃদা উঠে গিয়ে ওষুধ এনে দেয়। সব কাজ শেষে বিছানায় শুতেই সারোয়ার তাকে বুকে টেনে নেয়। হৃদা স্বামীর বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলে, শামুর খবর কি আর পাওয়া যাবে না? জানি না, নিজে থেকে লুকিয়ে আছে সে। লুকোচুরি খেলা, বুঝলে? নিশ্চয়ই সামনে আসবে, হয়তো কোনো কারণে লুকিয়ে আছে। যেখানেই থাকুক ভালো থাকুক, বাচ্চা বোনটাকে ভালো রাখুক। ভালো থাকবে ইনশাল্লাহ। আচ্ছা হৃদা, এখন কি আমাদের দিকটা ভাবা উচিত নয় কি? আমাদের আবার কি? সারোয়ার হৃদার ঘাড়ে মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলে, ছোট সদস্য যে আমাকে পাপা বলে ডাকবে, আর তোমাকে মাম্মাম বলে। হৃদা লজ্জায় স্বামীর বুকে মুখ লুকায়। মুখ ফুটে কিছুই বলে না। সারোয়ার মুচকি হেসে বলে, নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নেব? জানি না আমি। আমি তো জানি। বন্ধ ঘরের মাঝে একজোড়া দম্পতি নিজেদের সুখের আস্তানা খুঁজে নেয়। রুম জুড়ে প্রেমের আবহ ভেসে যায়। সুখী রমণীটি নিজের স্বামীর বুকে সুখ গুজে নেয়। ধীরে ধীরে আরো গভীর হয়ে আসে। বাইরে আকাশের চাঁদরা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, আর ভেতরে এক একটা ঘরে এক একটা গল্প নীরবে নিজের মতো করে এগিয়ে চলছে। পেরিয়ে যায় মাস খানিক সময়। কথা ছিল এবার সারোয়ার তাকে নিয়ে বাসায় চলে যাবে, তবে তার সম্ভব হয় না। ইডেনের বিয়ে হয়েছিল রোজার মাঝে। তারপর একেবারে ঈদ কাটিয়ে সারোয়ার তার কাজে ফিরেছে, তবে হৃদার আর তার সাথে যাওয়ার সুযোগ হয়নি। যদিও হৃদার অনেক মন খারাপ হয়েছিল, তবে মানিয়ে নিয়েছে নিজেকে। সারোয়ার আসার পর যে সে শ্বশুরবাড়ি আসলো, তারপর আর ঘটা করে বাবার বাড়ি যাওয়া হয়নি। ঈদের মাঝে সারোয়ার সহ সে নিজ বাড়িতে ঘুরতে গিয়েছিল। সারাদিন থেকে পরিবারের সাথে সময় কাটিয়ে আবারও চলে এসেছিল। ধাপে ধাপে তার সমস্ত বইপত্র কাপড় চোপড় নিয়ে চলে এসেছে। এখন থেকে সে তার শ্বশুর বাড়িতেই থাকে। সারোয়ার ক্যান্টনমেন্টে ফিরেছে মাসখানেক পেরোলো। লোকটা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আগের মতো নিজের কাজে যুক্ত হয়েছে। যদিও এখন তার কাজের প্রেশার কিছুটা কমেছে, কারণ সেবার তাদের ফোর্সের সবাই দায়িত্ব নিয়ে নিজেদের কাজ সামলেছে। দেশের ভেতরে অবস্থিত ক্রিমিনালদের অনেককেই ধরা সম্ভব হয়েছে। ওরা যে ভালো মানুষের আড়ালে যেভাবে সমাজের বিপদ হয়ে দাঁড়িয়েছিল, তাতে তাদের উচ্ছেদ না করলেও আরও সমস্যা বাড়ত। যদিও তারা সম্পূর্ণ নিঃশেষ হয়নি, তবে একবারের অভিযানেই বাকিরা সতর্ক হয়ে গেছে। বড় মাপের কয়েকজনকে আটক করাই বাকিরা ঠান্ডা হয়ে আছে। দিনগুলো আবারও নিজের ছন্দেই চলতে থাকে। ক্যান্টনমেন্টের সারোয়ার তাদের রেগুলার ডিউটিতে ব্যস্ত। হঠাৎ তার হৃদার কথা মনে পড়ে। সারা দিনের মাঝে একবারও মেয়েটার খবর নেওয়া হয়নি। ফোন বের করে সে হৃদার নাম্বারে কল দেয়। কিছুক্ষণ পরে হৃদা রিসিভ করে, ঘুম ঘুম কণ্ঠে বলে, কেমন আছেন মেজর সাহেব? তোমার কণ্ঠ শুনেই ভালো বোধ করছি। ঘুমাচ্ছিল নাকি? ওই তো বই নিয়ে বসেছিলাম তো, তাই আর কি, ঘুমে এসে চোখের পর্দায় কড়া নাড়ছে। খেয়েছো রাতে? কি রান্না করলে? ভুল করে ফেলেছি আজকে, আবার লবণ ছাড়া ডাল রান্না করে ফেলেছিলাম। সারোয়ার হেসে ফেলে, হাসতে হাসতেই বলে, পরে আম্মু কি বললো? বকেছে আমার বউটাকে? একটুও না। আপনার আম্মু আসলে শাশুড়ি হতেই পারেননি। শাশুড়িরা এত নরম হয় কেমনে? ওরা হবে দজ্জাল, কথায় কথায় বকাঝকা করবে। তা না করে আপনার আম্মু নিজে গিয়ে লবণ দিয়ে আবার ডাল গরম করে এনেছে। দেখতে হবে তো কার আম্মু। আসলে কি জানো রিতা, বাবার চলে যাওয়ার পর আমার মায়ের আর শ্বশুর বাড়িতে যাওয়ার জায়গা হয়নি। তখনও দাদি বেঁচে ছিলেন।
মাকে কথায় কথায় কত বকঝকা করতো। আম্মু অনেক মন খারাপ করতো। স্বামীকে হারিয়ে শাশুড়ি থেকে পাওয়া তাচ্ছিল্য আম্মুকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তখন আম্মুর সব কথার একমাত্র মানুষ ছিলাম আমি। আমাকে আম্মু বলতো, দেখিস দেখিস সারোয়ার, আমি তোদের বউদের দেখিয়ে দেব শাশুড়ি কেমন হতে হয়। তোদের বউকে কখনো শাশুড়ি অভিযোগ করার সুযোগই দেব না। আম্মু সফল হয়েছেন। আসলেই আপনার আম্মু অনেক ভালো একজন মানুষ। ভালো তো তুমিও, দুজনে ভালো বলেই তো একসাথে চলতে পারছো। আচ্ছা, এত পীড়িতের আলাপের সময় পাচ্ছেন কি করে? আপনার না নাইট ডিউটি আছে আজ? ডিউটিতেই তো আমি। ডিউটির মাঝে বউয়ের জন্য একটু সময় চুরি করেছি। সময় চোর হলাম আজ তোমার জন্য। আর্মির মেজর হয়েও এখন বউয়ের জন্য চোর হয়ে গেলেন? আরে, অন্যদিকে ইরিনের জীবনেও মজার এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিয়ে হয়ে গেছে অথচ জীবনে যেন আগের মতোই। কলেজ পড়াশোনা সবই চলছে, শুধু একটা জিনিস বদলেছে, তার স্যার এখন তার স্বামী হয়ে গেছে। যদিও শাসনটা এখন একটু বেড়েছে। আগে স্যার হয়ে শাসন করত, এখন স্বামী হয়ে অধিকার নিয়ে শাসন করে। বিয়ের পর শুধু ঈদের দিন ব্যতীত রিদান আর আসেনি। তবে মাঝে মাঝেই তারা বাহিরে দেখা করেছে। রিদানের কথা ভাবতে ভাবতে রিদানের কল চলে আসে। ভিডিও কল দিয়েছে সে। ইরিনের মুখে হাসি ফুটে ওঠে। সে মুচকি হেসে কল রিসিভ করে। স্ক্রিনে রিদানের মুখ ভেসে উঠতে ইরিনের চোখ দুটো যেন আলোর মতো ঝলমল করে ওঠে। কি ব্যাপার, আজ এত হাসি কেন? এমনি, তবে আপনাকে কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। অসুস্থ? কিছুটা, হালকা জ্বর এসেছে। অথচ দেখো, বউটা আমার কাছে নেই আমাকে সামলাতে। ইরিন যেন তার অসুস্থতাকে পাত্তাই দিল না এমন ভাব করে। উল্টো বলে ওঠে, আপনাকে সামলানো আমার কাজ নাকি? অবশ্যই, বিয়ের কাগজে সই করার সাথে সাথেই তোমার ডিউটি শুরু হয়ে গেছে মিসেস। ইরিন চোখ ঘুরিয়ে বলে। তাহলে আপনার ডিউটি কি? রিদান একটু ঝুঁকে স্কিনের দিকে আসে, গলার স্বরটা নরম করে বলে, তোমাকে আগলে রাখা সব সময়। রিদান শুয়েছিল। লোকটার চোখ দুটো একটু লাল হয়ে আছে। ইরিনের মায়া হয়। সে নরম স্বরে বলে, খুব খারাপ লাগছে? হুম, ওষুধ নিয়েছি, ছেড়ে যাবে শীঘ্রই। তুমি পাশে থাকলে ভালো হতো। আমি তো কিছুই পারি না। সামান্য জ্বর হলে কি করতে হয় তাও জানি না। আমি থাকলেও আপনার কোনো সেবাই করতে পারতাম না। তোমার সেবার প্রয়োজন নেই, আমার তোমাকে প্রয়োজন। তোমার উপস্থিতিই আমার ভালো হয়ে যাওয়ার জন্য কার্যকরী ঔষধ। ইরিন লজ্জা পেয়ে বিয়ের পরের এই দূরত্বটুকু ইরিনের জীবনে কোনো প্রভাবই ফেলতে পারেনি। প্রতিদিন সময় করে রিদানের এরূপ খোঁজ খবর নেওয়াই তার কখনো দূরত্বের কথা মাথাতেই আসেনি। তার উপর নিয়মিত কলেজ প্রাইভেটে যাওয়ায় প্রতিনিয়ত দেখা হচ্ছে তাদের। তবে কলেজের কেউ এখনও তাদের বিয়ের খবর জানে না, জানায়নি কেউ। একইতে ইরিনের বিয়ের বয়স হয়নি, তার উপর রিদান তারই কলেজের টিচার। স্টুডেন্টদের মাঝে অনেক কথাই উঠবে, সেসব বিপদ থেকে বাঁচতেই আরও জানানো হয়নি। রিদান যথেষ্ট চেষ্টা করে ক্লাসে ইরিনের দিকে নজর না দিতে। তারপরও ইরিনের দিকে নজর গেলে তার দৃষ্টি নরম হয়ে আসে। আগের মতো কঠোরতা দেখাতে পারে না। এটা এখন রিদানের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। তুবা তার কথা রেখেছে, সব ভুলে আগের মতো পড়াশোনায় মনোযোগ দিয়েছে। তবে মাঝের কিছুটা সময় পড়াশোনা থেকে দূরে সরে যাওয়ার তার কঠোর পরিশ্রম করতে হচ্ছে। ভার্সিটি এক্সামগুলোতে খুব কাছে থেকেও সে চান্স পাচ্ছে না। প্রিপারেশনে খামতি রয়ে গেছে। দুদিন পরে তার আরেকটা ভার্সিটি এক্সাম আছে। এটাতে তাকে চান্স পেতেই হবে। সেই দৃঢ়তা নিয়েই সে প্রিপারেশন নিচ্ছে। তবে হঠাৎই হৃদার কল আসে তার ফোনে। কল রিসিভ করতে হৃদার জানাই দ্রুত তার কলেজের সামনে আসতে। তুবা ভয় পেয়ে যায়, হৃদার আবার কিছু হলো নাকি। মাকে জানিয়ে সে দ্রুত বেরিয়ে আসে। সূর্য তখন মাথার উপর থেকে কিরণ দিচ্ছে। ছোট্ট একটা পার্স হাতে তুবা গাড়ির উপরে উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। কিছুটা পরে একটা পার্স হাতে তুবা গাড়ির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একটা অটো পেয়ে যায়। তবে নিত্যদিনের মতো জ্যামে আটকা পড়ে। চারপাশে গাড়ির কালো ধোঁয়া
আর ধুলোবালিতে বেহাল অবস্থা। তখনই তার অটোর পাশে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়ায়। তুবা মনে করে সাহায্যের জন্য এসেছে হয়তো। পার্স থেকে টাকা বের করে দিতে নিলে বাচ্চা ছেলেটা হঠাৎই তার পার্স টেনে নিয়ে দৌড় লাগায়। তুবা চিৎকার করে ওঠে। পার্সে টাকার পরিমাণ কম হলেও ফোনটা আছে তার। তুবা সবকিছুর পরোয়া না করে পেছনে দৌড়ায়, তবে বাচ্চাটাকে নাগালে পায় না। ব্যর্থ হয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুই আর করার নেই। পরে জিডি করে ফোন পাওয়ার আশা করা ছাড়া আর উপায় নেই। আপাতত রিক্সা করে হৃদার কাছে চলে যাবে। হৃদয় পরে ভাড়া দিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে সে পিছু ঘুরে চলে যেতে নিলে পিছু থেকে একটা ছেলের ডাকে এসে থেমে যায়। আপা, আপনার ব্যাগ নেন। তুবা পিছু ফিরে দেখে দেখতে রোগা পাতলা একটা ছেলে তাকে ডাকছে। ছেলেটার হাতেই তার ব্যাগটা ধরা। আপা, আপনার ব্যাগ নেন। পোলাটা কিছুই নিতে পারে নাই, সবাই আছে, তাও আবার দেখে নিন। তুবা ব্যাগ খুলে সব ঠিকঠাক দেখে মুচকি হেসে বলে, ধন্যবাদ ভাইয়া। আমি না, আর একটা ভাইয়ের পোলার থেকে ব্যাগটা উদ্ধার করেছে। আমারই বললো আপনারে দিতে। কি দিয়েছে? ছেলেটা পিছনে ফিরে আর পায় না তাকে। তার কাজ শেষে সে চলে যায়। তুবা আর বেশি না ভেবে রিকশায় উঠে পড়ে। হৃদার কলেজের সামনে নেমে ভাড়া দিতে নিলে ব্যাগে একটা বাড়তি কাগজ দেখে। আগে চেক করার সময় খেয়াল করেনি। এখনো না দেখে তাড়াতাড়ি হৃদার কাছে যায়। হৃদা তাকে দেখে হেসে বলে, দেরি করলি কেন? কখন থেকে অপেক্ষা করছিলাম আমি। আরে কত কাহিনী হয়ে গেল, পরে বলবো। আগে বল, হঠাৎ এভাবে ডেকে আনলি কেন? হৃদা ফিক করে হেসে বলে, ঘুরতে মন চাচ্ছিল, আমার তো আর কেউ নেই, তাই তোকে ডেকে আনলাম। আপু, এটা বেশি বেশি হয়ে গেল না? আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। তুবার এক বাহু হাতের মাঝে গুজে নিয়ে হৃদা বলে, আরে চল তো, আজকে সব জাতের আচার ট্রাই করব। কদিন ধরে আচারের ক্রেভিংস উঠেছে। আর তোকেও ফুচকা ট্রিট দিব, আমার লক্ষ্মী বোন। চল তাড়াতাড়ি। দু বোন মিলে রওনা করে একটু একান্ত সময় কাটানোর জন্য। হৃদার এমন করার পেছনে আরেকটা কারণ রয়েছে। তুবাকে সেদিন পড়াশোনার কথা বলার পর থেকে মেয়েটা এতটাই পরিশ্রম করা শুরু করেছে যে চারপাশের দিকে কোনো খেয়াল নেই। তার পরীক্ষার আগে একটু মাইন্ড ফ্রেশ করা বড্ড জরুরি। তাই তো হৃদা বুদ্ধি করে বোনটা ডেকে এনেছে। একটু খোলা হাওয়ায় দু বোনের সময় কাটানোও হবে। তুবারও মনটা একটু ফ্রেশ হবে। ফ্রেশ মনে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। সেবার তুবার সাথে ঘোরাঘুরি করে আসার পর থেকে হৃদার আরও কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কিছুদিন পার হয়ে সেভাবে একটা নির্দিষ্ট রুটিনের মাঝে থেকে বাসায় বসে শাশুড়ির হাতে হাতে কাজ করা, গল্প করা, ননদ দেবরের সাথে গল্প করা, আর রাতে স্বামীর সাথে ফোনে একটা সুন্দর মুহূর্ত কাটানো। এভাবেই জীবন চলতে থাকে বিরামহীন। তবে জীবনকে নতুন স্বাদ দিতে হঠাৎই ভিন্ন কিছুর ছোঁয়া পায় সে। অনুভব করে আজকাল শরীরটা ভালো নেই। অল্পতেই দুর্বল হয়ে পড়েছে সে। খাবারে অনীহা আর পছন্দের খাবারের প্রতিও বিতৃষ্ণা দেখা দিয়েছে। তার এই পরিবর্তন দেখে সুরাইয়া বেগম কিছুটা সন্দেহ করেন। এসব বিষয়ে অবজ্ঞা থাকায় হৃদা কিছুই বুঝতে পারেনি। তবে শাশুড়ির কথায় নিজেও একটু ভাবে। অবশেষে দোকান থেকে কিট এনে বাসায় পরীক্ষা করে ফলাফল পজিটিভ পায়। তার খুশি আর দেখে কে? সুরাইয়া বেগম অনেক খুশি হন। নিশ্চিন্ত হতে ডাক্তার দেখাতে নিয়ে যান। পুরোপুরি নিশ্চিন্ত হয়ে কিছু পরামর্শ নিয়ে তারা বাসায় ফিরে। এত খুশির মাঝেও দুঃখের ব্যাপার ছিল এটাই, হৃদার স্বাস্থ্যের অবনতি। মায়ের শরীর সুস্থ না থাকলে বাচ্চাও সুস্থ থাকবে না। তাকে অনেক সাবধানে থাকতে হবে। এইটুকু টেনশনের মাঝেও নতুন সদস্যের আগমনের খবর পেয়ে সবাই অনেক খুশি ছিল। সারোয়ার চলে গিয়েছে প্রায় 1.5 মাস হলো। এর মাঝেও হৃদাকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ করে উঠতে পারেনি। আর এখন তো হৃদা চাইলেও তার শাশুড়ি যেতে দিবে না। এমনি তার শরীরের যেই বেহাল অবস্থা, নিজেই টিকতে পারে না। তার উপর বেবি পেটে আসার প্রথম 3 মাস নাকি অনেক সাবধানে থাকতে হয়। হৃদা খবরটা পাওয়ার পর থেকে সারোয়ারকে জানানোর জন্য মুখিয়ে ছিল। লোকটারই তো বেশি ইচ্ছা ছিল তাকে পাপা ডাকার সদস্যের আগমনের।
নিশ্চয়ই খবর পেয়ে অনেক খুশি হবে। প্রচণ্ড খুশি মনে হৃদা আর তার স্বামীকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ পায়। আবারও ফোন বন্ধ। লোকটা কি আবারও না জানিয়ে কোনো অপারেশনে চলে গেল? হৃদা চিন্তায় পড়ে যায়। কিছুদিন ধরেই হৃদার প্রচুর মুড সুইং হচ্ছিল। এখনও হৃদা নিজেকে সামলাতে পারে না। সুরাইয়া বেগম নিজের রুমে বসে টুকটাক কাজ করছিলেন। হঠাৎই হৃদা রুমে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তিনি হকচকিয়ে গিয়ে পুত্রবধূকে ধরে বলেন, কি হয়েছে মা, কান্না করছো কেন? হৃদা কাঁদতে কাঁদতে উত্তর করে, আপনার ছেলে ফোন ধরছে না আম্মু। আবারও নিশ্চয়ই না জানিয়ে কোনো অপারেশনে চলে গেছেন। সুরাইয়া বেগমও চিন্তিত হয়ে পড়েন। ভাবির কান্না শুনে ইরিন এসে বসে। সে হতভম্ব হয়ে গেছে। মায়ের কথা মতো ভাইয়ের ফোনে কল করলে প্রথম কয়েকবার রিসিভ হয় না, তবে কিছুক্ষণ পর সারোয়ার নিজে কল ব্যাক করে। ইরিন হ্যালো বলতেই সারোয়ার বলে, কি হয়েছে ইরিন? এত বার করে কল করছিস কেন? কারো কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে ভাইয়া। তুমি কোথায়? ফোন ফোন বন্ধ ছিল কেন তোমার? চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল। মাত্র বাসায় এসে ফোন চার্জে বসালাম। আর এদিকে তোমার বউ কান্না করতে করতে শেষ। কান্না করার কি আছে এতে? আরে আম্মু বললো এই সময় নাকি হুটহাট মুড সুইং হয়। ভাবিরও হয়তো তেমন কিছুই হয়েছে। এই সময় মানে? ফোনটা লাউড স্পিকারে ছিল। সারোয়ারের কণ্ঠে টেনশন প্রকাশ পাচ্ছে। ইরিনের কথার মানে সে কিছুই বোঝেনি। ইরিন কিছু বলতেই যাবে, হৃদা খপ করে ফোন কেড়ে নিয়ে কেটে দেয়। যে দেখিয়ে বলে, বলবো না আমি ওনাকে, খারাপ লোক, খালি টেনশন দেয়, জানাবো না কিছুই। সুরাইয়া বেগম তাকে বলেন, এমন করে না মা। বাচ্চার খবর আগে বাচ্চার বাবাকে শোনাতে হয়। আর আমার সারোয়ার বাচ্চাদের জন্য বড্ড পাগল। তুমি নিজেই ওকে খবর জানাবে মা। এমন ছেলে মানুষই করো না। হৃদা নাক টানতে টানতে শাশুড়ির কথা শুনে যায়। এটাও তো তিনি ঠিক বলেছেন, অন্তত বেবির কথা তো জানানো উচিত। সে জানাবে, তারপর আর কথা বলবে না। খারাপ লোকেদের সাথে কথা বলতে হয় না। হৃদা রুমে গিয়ে বসে সারোয়ার বারবার কল করায় সে ফোন সাইলেন্ট করে রেখেছিল। এতক্ষণে সে কল রিসিভ করে। কল রিসিভ হতেই সারোয়ার বলে ওঠে, বউ আমার জান, রাগ করো না। ডিউটিতে যাওয়ার আগে একবার ফোনের চার্জের দিকে খেয়াল করিনি, তাই তো চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে পড়েছিল। এবার মতো মাফ করো, আর এমন হবে না, প্রমিস। হৃদা চুপ করে থাকে। তাই সারোয়ার পুনরায় বলে ওঠে, তখন ইরিন তোমার কিসের সময়ের কথা বলছিল? তুমি কি অসুস্থ বউ? হুম। কি হয়েছে বলো আমায়। এত পীড়িত করতে হবে না। আমার এইটুকুনি দেহে আরও একজনকে ধারণ করতে হচ্ছে। অসুস্থ আমি না হলে কে হবে শুনি? আপনি আপনি তো নিজের কাজ শেষে পালালেন। এখন আর ফোনে পীড়িত দেখাতে হবে না। সারোয়ার স্তব্ধ হয়ে যায়। আরেকজন মানে? তার কথা যেন গলায় আটকে গেছে। অনেক চেষ্টা করে সে মুখ ফুটে বলে ওঠে, রেদা, তুমি প্রেগন্যান্ট? হুম। আমি পাপা হতে যাচ্ছে? হ্যাঁ গো হ্যাঁ। আর আমি মাম্মাম হব। আমার বেবিটা আসুক না, পরে দুজন মিলে আপনাকে সাইজ করব। ওপাশ থেকে সবটা নীরব হয়ে থাকে। হৃদা তো নিজের মতো বকবক করছিল। হঠাৎ খেয়াল করে সারোয়ার কিছুই বলছে না। সে থেমে যায়, ভয় পায় মেজর সাহেব কিছু বলছে না কেন। মেজর সাহেব, আপনি খুশি হননি? আমাদের সন্তান আসছে আমাদের জীবনে, আপনি খুশি হননি? চুপ করে সে সারোয়ারের উত্তরের আশায় বসে থাকে। হঠাৎ খেয়াল করে ওপাশ থেকে মৃদু শব্দ পাওয়া যাচ্ছে। হৃদা আটকে ওঠে। মেজর সাহেব, আপনি কান্না করছিলেন? সারোয়ার নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নতুন এই অনুভূতির জন্য সে নিজেকে সামলাতে পারছে না। তার কণ্ঠ কেঁপে ওঠে। হৃদা, চলে আসুন আমার কাছে। আমি তোমায় একটু শক্ত করে জড়িয়ে ধরতে চাই। আমি নিজেকে সামলাতে পারছি না। সারোয়ারের এমন করুণ কণ্ঠস্বর হৃদা হয়তো এই প্রথমবার শুনল। লোকটাকে সে সব সময় কাঠখোট্টা টাইপের ভেবে এসেছে। বাহিরের কাজের সময় শক্ত মেজাজের, তার কাছে আসলে নরম হয়ে যায়। পরিবারের কাছে লোকটা সবচেয়ে ভরসার পাত্র। আর সেই লোকটাকে এখন এভাবে ভেঙে পড়তে দেখে হৃদার খুব কষ্ট লাগে।
ডক্টর বলেছেন প্রথম 3 মাস খুব সাবধানে থাকতে হবে। জার্নি করতে নিষেধ করেছেন। এই সময় নাকি শরীর অনেক নাজুক থাকে, অল্পতেই বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সারোয়ার ঢোক গিলে নিজের অনুভূতিকে সামলানোর চেষ্টা করে, তবে সদ্য পিতা হওয়ার খবর পাওয়ার অনুভূতি একদম ভিন্ন। একই ভাষায় প্রকাশ করা সম্ভব না। সারোয়ার গলা ছেড়ে নিজেকে সামলায়। শোনো, খাবার দাবার একদম অবহেলা করবে না। যা খেতে মন চায় সাথে সাথে বলবে, আমি ইমনকে বলে দেব, সময় মতো সব এনে দেবে। আবারও ছোট বলে সংকোচ করবে না। আমার অবর্তমানে পরিবারের অন্যতম কর্তা সে, তাকে তো সব কিছুর উপর খেয়াল রাখতে হবে। আর আমার ভাই দেখবে সবটুকু খুশি মনে পালন করবে। জানি আমি, ইমন খুব ভালো ছেলে, ইরিনও ভালো, বড্ড ভালো, আম্মুও অনেক ভালো, শুধু আপনিই ভালো নন। মেনে নিলাম। আই সারেন্ডার কমপ্লিটলি টু ইউ অ্যান্ড মাই বেবি। যা বলার বলো এখন, আমি সব শাস্তি মাথা পেতে নেব। আপনার শাস্তি এক্ষুনি আমাকে ভালোবাসি বলুন। এবার না, একবার না, অনেকবার বলতে হবে। যতক্ষণ না আমার মন ভরবে ততক্ষণ ভালোবাসি বলবেন। সারোয়ার হেসে ফেলে, তারপর খুবই ভালোবাসা নিয়ে মধুর স্বরে উচ্চারণ করে। ভালোবাসি আমার বউকে, ভালোবাসি আমার অনাগত সন্তানের মাম্মামকে, ভালোবাসি আমার মায়ের বড় পুত্রবধূকে, ভালোবাসি আমার ভাই বোনের বড় ভাবিকে, অবশেষে ভালোবাসি তোমাকে। আমাকে ভালোবাসি সবার শেষে বললেন কেন? আমি মানি না। কিন্তু যতবার ভালোবাসি বললাম সব তো তোমাকেই বলেছে। মানবো না আমি। সারোয়ার ফোঁস করে দম ফেলে, তারপর একাধারে ভালোবাসি বলে যায়। যতক্ষণ না তার বউয়ের শান্তি মিলে সারোয়ার বুঝে গেছে এখন দূর থেকে সে হৃদাকে মানসিক সাপোর্ট ছাড়া আর কিছুই করতে পারবে না। তাই আপাতত হৃদার সকল আবদারই সে নিজের মতো মেটাতে চেষ্টা করবে। তাছাড়া সে জানে সে কাছে না থাকলেও তার পরিবারের কাছে হৃদা সর্বোচ্চ ভালো থাকবে। তাই সে এদিক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই শুনছেন, একটা খুশি খবর আছে। কি খুশির খবর শুনি? রাত বিরাতে কিসের খুশির খবর জানাতে এলে? আমি প্রেগনেন্ট। রিদানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে চিল্লিয়ে উঠে বলে, কি? কবে? কখন? কিভাবে? আমি তো তোমার কাছাকাছিই যাইনি এখনো। আহ, মানে মাথা ঠিক আছে তোমার ইরিন? বিনা পরিশ্রমেই বাবা হয়ে গেলাম আমি। ইরিন খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসি শুনে রিদান ভড়কে গিয়ে বলে, আরে বলো না, সত্যি? রিদান একটু রাগ করে বলে, মিথ্যে আশ্বাস দেখালে। আজব তো, থরি মাছ না সুই পানি টাইপের মনোভাব আপনার। আপনাকে আমি ভালো ভেবেছিলাম। রিদান ভড়কে যায়, তারপর কণ্ঠ নরম করে বলে, আচ্ছা, সঠিক কথা বলো, হঠাৎ তোমার এই ছোট্ট মাথায় এমন ভাবনা আসলো কেন? কারণ আপনার বোন প্রেগনেন্ট। আমাদের পরিবারে একটা ছোট্ট পুচকা আসতে চলেছে। আমি ফুপু হব, আবার মামিও হতে হবে আমায়। কত পরিচয় আমার। আপনি হবেন মামা, আবার ফুপাও। অনেক দায়িত্ব আপনার। চলে আসেন বাসায়, ভাবির পরিবারের সবাই কালকে আসবে। হৃদা প্রেগনেন্ট? আলহামদুলিল্লাহ, খুশির খবর। আমি আসবো এই রাতে? কালকে আসি খালামানদের সাথে। ইরিন মুখ গোমরা করে বলে, আপনার ইচ্ছা, আসবেন তো নিজের বোনের কাছে। আমার কি তাতে? আপনার যখন মন চায় আসুন, আমি আর কিছুই বলবো না। রিদান মুচকি হাসে। আসছি আমি। শ্বশুর বাড়ি মাকে বলে দিও। আর তুমিও তৈরি থাকো বউ। আমি কেন তৈরি থাকবো? রিদান শব্দ করে হাসে। নট মাইন্ড। পড়া ধরবো তোমার, ভুলে যাবে না আমি তোমার শিক্ষক। অবশ্য পড়া না পারলে শাস্তি দেওয়া হবে, তবে সেটা আমার স্টাইলে। বি রেডি মাই লিটল ওয়াইফ। গুড লাক প্রিয়তমা। শান্ত মন নিয়ে আত্মবিশ্বাসকে সঙ্গী করে পরীক্ষায় বসো। আমি বিশ্বাস করি এবার তুমি অবশ্যই পারবে। হতাশাকে জায়গা দিও না, সেটাকে পেছনে ফেলে এগিয়ে চলো। তোমার সামনে অপেক্ষা করছে এক সুন্দর, পরিপূর্ণ ও সুখী জীবন। সেই পথে তোমাকে অগ্রিম স্বাগতম। ছোট্ট এই চিরকুটটা তুবাকে এক অন্যরকম শক্তি এনে দিয়েছিল। সে তো একা নয়, অজানা অচেনা কেউ একজন তার পাশে রয়েছে, আর রয়েছে তার পুরো পরিবার। তুবা একটা
বড় করে শ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করে নেয়, শুরু করে পড়াশোনা। দুদিন পরে তার এক্সামে তার বাবার সাথে গিয়েছিল। সেবার সত্যিই সে ভালো পরীক্ষা দেয় আর ভাগ্যগুণে আর তার রাজশাহী ভার্সিটিতে চান্স হয়ে যায়। তারপর শুরু হয় তার নতুন সংগ্রাম, নতুন জায়গায় একাকী সংগ্রাম করে টিকে থাকা। তুবা শুরু থেকেই ছিল একদম অন্তর্মুখী চরিত্রের মেয়ে। নিজের পরিবারে নিজের বোনের সামনে ব্যতীত সে আর কারোর সাথে তেমন মিশতে পারতো না। আবার যার সাথে তার মিলতো তাকেই সহজে আপন করে নিতে পারতো। কিন্তু ভার্সিটি পৌঁছে বুঝতে পারলো এখানে আর একাকী থাকলে চলবে না। নিজের চারপাশে গণ্ডি বিস্তৃত করতে হবে। নিজেকে পাল্টে নেয় সে, সবার সাথে মিশতে শুরু করে, একাকী পথ চলতে শুরু করে। তবে এত কিছুর মাঝেও সে সেই চিরকুটের মালিকের আর কোনো খোঁজ পায়নি। তবে সব সময় মনে হয় কেউ একজন তার পিছু করে। সে হয়তো তাকে স্টক করছে, কিন্তু কোনো ক্ষতির আভাস সে পায়নি। এই অজানা ব্যক্তিকে জানার তার এক আকাশ সমান ইচ্ছা। মনের প্রেগনেন্সির খবর শুনে সে বড্ড খুশি হয়েছিল। তার পরপরই খবর পেয়েছিল তার চান্স হওয়ার কথা। তাই অনাগত পুচকোকে সে অসংখ্য ধন্যবাদ জানায়। বেবি যেন সবার সাথে তার জীবনটাকেও রাঙিয়ে দিয়েছিল। আপুর এখন সম্ভবত 3 মাস চলে, তার কম বা বেশিও হতে পারে। প্রথম ভার্সিটি হলে এসে তার একদমই মন টিকত না। দিনে কয়েকবার করে বাড়িতে ফোন করত, হৃদাকে ফোন করত। আর হৃদার মুড সুইং এর ফলে একটু কথার মাঝেই হাসি, কান্না সব অনুভূতি শেয়ার করে ফেলতো। তাছাড়া হৃদা তো আগে থেকেই ছিল অনেক অনেক ইমোশনাল একটা মেয়ে। মাঝে মাঝে তাদের দেখলে মনে হতো হৃদা না, বরং তুবাই বড় বোন হয়। শুরুর দিনগুলো তুবা হৃদার সাথে কথা বলে মন ভালো করত। এটা যেন এক অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল তাদের। কখনো কোনো কারণে তুবার ফোন না আসলে হৃদা কত অভিযোগ করত। তুবা বুঝতো ভাইয়ার সাথে নেই বলে হৃদার একটু বেশি মেন্টাল সাপোর্ট দরকার। অথচ ভাইয়াও দূরে থেকে সর্বোচ্চ চেষ্টা করত হৃদার মন ভালো করার। এর মাঝেই হঠাৎই একদিন খবর আসে হৃদা প্রচণ্ড অসুস্থ, মাথা ঘুরে পড়ে গিয়েছে। তারপর কি অবস্থা তা তো এখনো জানা যায়নি। একদিকে ঘুরে থেকে তুবা বোনকে দেখতে পারছে না, অপরদিকে সারোয়ার শুধু পারছে না সব ফেলে বইয়ের কাছে চলে যেতে। এখন হৃদার অসুস্থতা তাকে আরো ভেতর থেকে ভেঙে ফেলে। ফোনের ওপাশে সারোয়ার টেনশনে পড়ে আছে, আর এদিকে হৃদা নাক টেনে কান্না করছে। আজকে তাকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে। তারপরই সারোয়ারকে ফোন করে কান্না জুড়ে দিয়েছে। দেখো হৃদা, আর টেনশন দিও না, কি হয়েছে সেটা তো বলো। হৃদা নাক টেনে বলে, ডক্টর আমাকে বকেছে আমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, বমি বেশি করি, তাই ডিহাইড্রেশন হয়েছে। বেশি পানি খেতে বলেছে, কিন্তু বেশি পানি খেলে আমার বারবার টয়লেট চাপে, আমার যেতে আলসে লাগে তো। সারোয়ার কি উত্তর দেবে ভেবে পায় না। এটাও কোনো কারণ হলো? এই সামান্য কারণে তুমি কান্না করবে? আরও কারণ আছে। আরো কি? আপনার আম্মু বকেছে ওই ডাক্তারের সামনে আমি নাকি কথা শুনি না, খাই না, জেদ দেখাই, অনেক কিছু বলেছে, অনেক বকেছে আমায়। তখনই তার রুমে সুরাইয়া বেগমের আগমন ঘটে। তিনি এসেই চোখ রাঙিয়ে বলেন, বাহ, আমার ছেলের কাছেই আমার নামে বিচার দিচ্ছ বৌমা? দিয়েছি। তা কি বললো আমার ছেলে? কিছুই বলে না। নিন কথা বলুন। ফোন হাতে নিয়ে তিনি ছেলের সাথে কথা বলেন। হৃদার এমন কাণ্ড নিয়ে কতক্ষণ মা ছেলে হাসাহাসি করে। আবার কবে ছুটি নিতে পারবি? তোর বউকে সামলানোর কষ্ট রে বাপ, তুই এসে সামলা, নয়তো নিজের কাছে নিয়ে যা। এখনই কি জার্নি করতে পারবে আম্মু? 3 মাস তো পার হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। ডাক্তারের সাথে কথা বলে এসেছি, তোর কাছে গিয়ে থেকে আসুক কিছুদিন, ওরও মন ভালো থাকবে। তারপর তুই ছুটি কাটিয়ে একেবারে ওকে নিয়ে চলে আসবি। আচ্ছা, আমি দেখছি, জানাবো পরে তোমায়। আপাতত ওকে একটু বকে হলেও খাওয়াও, পরে আমার বাচ্চা না তো অপুষ্টিতে ভুগবে। থাক, আর বাচ্চার দোহাই দিতে হবে না। আমি আমার মেয়ে নাতনি দুজনকেই সমান খেয়াল রাখছি। সারোয়ার হেসে ফেলে। মায়ের সাথে কথা বলে সে ফোন রেখে দেয়। সুরাইয়া বেগম হৃদার পাশেই বসতে হৃদা বলে,
আপনি রাগ করেছেন আম্মু? যদি বলি হ্যাঁ, তবে তুমি কি বলবে? সরি আম্মু, আসলে আমার ভালো লাগছিল না, তাই আপনার ছেলেকে ফোন করে ওসব বলে ফেলেছি। ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বলে ফেলেছি। আমিও আমার ছেলেকে মুখ ফসকে বলে ফেলছি, যাতে তোমাকে তার কাছে নিয়ে যায়। রিতা একটু লজ্জা পেয়ে বলে, উনি কি বললো? দেখবে বলবো, তুমি কাপড় চোপড় গুছিয়ে নাও, ইমনকে সাথে নিয়ে যেও। ইমন তোমাকে দিয়ে পরে চলে আসবে না। রিতা মাথা নাড়ে। শাশুড়ি চলে যেতে সে খুশি হয়ে যায়। ইস, কতদিন ধরে লোকটাকে দেখা যাচ্ছে না, কতদিন ধরে লোকটাকে দেখা হচ্ছে না। এবার গিয়ে আচ্ছা মতো জ্বালাবে লোকটাকে। তাকে এতদিন জ্বালানো টেনশন দিয়ে এবার সে বোঝাবে আসল মজা। তুবা বাড়ি থেকে টুকটাক শুকনো খাবার কিনে নিয়ে হলের উদ্দেশ্যে যাচ্ছিল। পরনে তার একটা সাদা কামিজ আর গোলাপি লং স্কার্ট পরা, গলায় একটা শুভ্র ওড়না ঝোলানো। বেশ মিষ্টি লাগছিল তাকে। কাঁধে একটা কালো ব্যাগ নিয়ে সে তার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। তুবা চলাচলের সময় একটু নীরব রাস্তায় ফলো করে সব সময়। এটা তার অভ্যেস হয়ে গেছে। রাস্তায় থাকা এত মানুষের সামনে দিয়ে হাঁটতে তার আনইজি লাগে। যতই চেষ্টা করুক একটু সোশ্যাল হওয়ার, তবুও পুরনো অভ্যেস তার পিছু ছাড়ে না। হঠাৎ অনুভব করে কেউ তার পিছু আসছে। তুবা কিছুক্ষণ খেয়াল করে চারপাশে সন্ধ্যা নেমে গেছে। ভেতরে ভেতরে একটুও ভয় পাচ্ছে সে। একবার সাহস করে সে পিছু তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তাই আবারও সোজা চলা শুরু করে। ভার্সিটি এরিয়ায় এসে সে একটু হাঁপ ছেড়ে বাঁচে। এখানে অনেক মানুষ আছে, কোনো বিপদের আশঙ্কা নেই। তবে কেউ যে তাকে ফলো করছিল সেটা সে নিশ্চিত। তুবা আর না ভেবে সোজা তার ক্যাম্পাসে চলে যায়। তাকে চলে যেতে দেখে একটা ছেলে পিছু ঘুরে উল্টো রওনা দেয়। তুবাকে সেই ফলো করছিল। অবশ্য একে ফলো করা বলে না। তার মতে সে তুবাকে প্রোটেক্ট করেছে। খালি রাস্তায় তুবাকে একা যেতে দেখে পিছু পিছু আসছিল, যাতে কেন বিপদে পড়লে সাহায্য করতে পারে। তারপর সে সোজা এগিয়ে একটা 3তলা বিল্ডিংয়ের 2তলায় উঠে বসে। বাসায় ঢুকতেই একটা মেয়ে চিৎকার করে এসে তাকে জড়িয়ে ধরে। কি হয়েছে? বাসায় কেউ এসেছে? এভাবে চিৎকার করছিস কেন? টিকটিকি সরা ওঠা ভাইয়া, আমার ভয় লাগে। পেট মোটা টিকটিকি, তাড়াতাড়ি বাইরে ফেলো, পরে নয়তো বাচ্চা দিয়ে ঘর ভরে ফেলবে। সাম্য টিকটিকিটাকে বাহিরে ফেলে বলে, দিও রে, এত বড় হয়ে গেলি তুই, তাও বাচ্চা মোটাই গেল না। ভয়ের কোনো ছোট বড় নেই ভাইয়া, যে কোনো বয়সের মানুষই ভয় পায়। তুমি তো একটা ছেলে হয়ে একটা মেয়ে মানুষকে ভয় পাও, তখন কি আমি কিছু বলি? সাম্য ফোঁস করে শ্বাস ফেলে বিছানায় বসে পড়ে। দিয়া এক গ্লাস শরবত করে এনে ভাইকে দিয়ে বলে, ধরো শরবত খাও। একটা মেয়ের পেছনে ঘুরে ঘুরে তো ক্লান্ত হয়ে পড়েছো, শরবত খেয়ে এনার্জি বাড়াও। সাম্য বোনের কান টেনে ধরে, বড় ভাইয়ের সাথে দুষ্টমি না। ছাড়ো তো, নিজে করতে পারো, দোষ নাই। আমি বললেই দোষ, তাই না? তা বলো, আর কত পিছু ঘুরবে? বলবে কবে? সেই সুযোগ হবে না বোধহয়। যোগ্যতা নেই রে আমার ওকে ভালোবাসার কথা বলার। চাকরি বা করি কয় টাকায়? তুই আমার জীবনে চলে যাচ্ছে, নতুন কাউকে চালানোর সামর্থ্য হয়নি আমার। বেশি ভাবো তুমি। এত না ভেবে আগে বলো তো ভালোবাসার কথা, পরে বাকিটা দেখা যাবে। আচ্ছা দেখি, তুই যা পড়তে বস, আমি রান্না করি গিয়ে। দিয়া মাথা নেড়ে পড়তে বসে। সাম্য সেদিকে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। দিয়া প্রথম যেদিন তুবার কথা জানতে পারে, তখন সাম্য তাকে বলেছিল শুধু ভালোবাসার কথা, অথচ এর পেছনের কাহিনীগুলো জানায়নি মেয়েটিকে। মেয়েটা জানতে পারলে নিশ্চিত মন খারাপ করবে, হয়তো তার সাথে কথা বলাও বন্ধ করে দিতে পারে। তাই একমাত্র বোনের এড়িয়ে চলা সে মানতে পারবে না বলেই সবটা জানায়নি। থাকুক না কিছু ব্যক্তিগত, যখন সময় হবে তখন তা আপনা আপনি প্রকাশ পাবে। সাম্য এখানকার স্থানীয় একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজে জয়েন করেছে। বড় রেস্টুরেন্ট বলে স্যালারিও মোটামুটি ভালোই। পাশাপাশি বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। সাথে তাদের বিল্ডিংয়ের 2টো বাচ্চাকে টিউশনি করায়। জমানো টাকা দিয়ে বোনকে এখানকার একটা স্কুলে ভর্তি করিয়েছে। ভাগ্য বলতে
ভাগ্য বলবে নাকি অন্য কিছু? তুবারও এখানকার ভার্সিটিতেও চান্স হয়। সেদিন সে চিরকুট দিয়ে শুভেচ্ছা জানালো। তারপরে জানতে পারলো তুবার এখানে চান্স হওয়ার সংবাদ। খবরটা পেয়ে হয়তো সবচেয়ে বেশি খুশি সেই হয়েছিল। ভালোবাসার মানুষের কাছাকাছি তো থাকতে পারবে সে, দূর থেকে একটু দেখতে পারবে, এটাই তো অনেক। ভালো সে না হয় দূর থেকেই ভেসে যাবে। সব ভালোবাসা তো পূর্ণতা পেতে হয় না, থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায় ঘেরা। ভাবি তৈরি হয়েছ? তাড়াতাড়ি আসো। আসছি, একটু অপেক্ষা করো। ইমন ব্যাগপত্র নিয়ে হৃদার অপেক্ষা করছে। ভাইয়ের থেকে এখনো সিদ্ধান্ত আসেনি, তার সিদ্ধান্তের অপেক্ষাও করেনি কেউ। দুদিন পার হতেই সুরাইয়া বেগম হৃদাকে তৈরি করে পাঠাচ্ছেন। সেখানে গেলে সারোয়ারেও সামলে রাখতে পারবে। দূর থেকে ফোনে ফোনে আর টেনশন করতে হবে না। হৃদয় তৈরি হয়ে আসতে ইমনের সাথে বেরিয়ে পড়ে। ভেতরে ভেতরে সে অনেক এক্সাইটেড। সেদিন বেবির খবর পেয়ে সারোয়ার নাক টেনে কান্না করে দিয়েছিল। আজ মা মেয়ে দুজনকেই দেখে নিশ্চিন্ত শব্দ করে কাঁদবে। মনে মনে ভেবে হৃদা হেসে ফেলে। বাসে বসে হৃদার একটু খারাপ লাগছিল। চলতি পথে বমি বমি ভাবও হচ্ছিল। এমনিতেই বেবি পেটে আসার পর থেকে তার শরীরটা ভালো যাচ্ছে না। তার উপর বাসে থেকে তার অবস্থা আরও খারাপ। এমন যতই ছোট হোক তার দেবর হয় সে, তাই হৃদা যথাসম্ভব চেষ্টা করে নিজেকে সামলে রাখার। দীর্ঘ পথটুকু জার্নির ফলে একটু ঘুমানোর চেষ্টা করে, যাতে ঘুমের মাঝে সময় কেটে যায়। আর সে সফলও হয়। বাসের সিটে হেলান দিয়েই সে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে ইমনের ডাকে। ইমন ব্যাগ নিয়ে ভাবিকে নিয়ে বাস থেকে নামে। তবে বিপত্তি ঘটে বাস থেকে নেমেই। সেই যে শুরুর খারাপ লাগাটা, আজ সেটা এখন আবার প্রকাশ পাচ্ছে। এবার হৃদা আর নিজেকে সামলাতে পারে না। দ্রুত এগিয়ে গিয়ে একটা খালি জায়গায় বসে বমি করতে থাকে। ইমন তো দিশেহারা হয়ে যায়, সে একা কিভাবে সামলাবে সব। হৃদা হঠাৎ অনুভব করে একজোড়া বলিষ্ঠ হাত তার বাহু জড়িয়ে ধরেছে। হৃদা ইমন মনে করে এক হাতে খামচে ধরে। বমি করে একদম দুর্বল হয়ে পড়েছে সে। উঠে দাঁড়ানোরও শক্তি পাচ্ছে না। তার সামনে পানির বোতল ধরতে সে মুখ ধুয়ে নেয়। তারপর তার কাঁধ জড়িয়ে থাকা হাতটা তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। পাশে থাকা একটা দোকানের বেঞ্চে তাকে বসিয়ে দেয়। হৃদা হাঁপাতে থাকে, ক্লান্তি তাকে জেকে বসেছে। সেই হাতের মালিক তাকে জড়িয়ে ধরে পাশে বসে। মৃদা, ঠিক আছে তুমি? পরিচিত কণ্ঠ শুনে হৃদা চোখ মিলে তাকায়। পাশে সারোয়ারকে বসে থাকতে দেখে হৃদা অবাক হয়ে যায়। একটু দূরে ইমন চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে। হৃদা সারোয়ারকে বলে, আপনি কখন আসলেন? সারোয়ার তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বলে, আমাকে না জেনে চলে এসে সাহস কি করে হলো তোমার? এই শরীর নিয়ে তুমি না জেনে বেরিয়ে পড়লে? বাহ, কি বুদ্ধি তোমার! হৃদা আশেপাশে তাকায়। দোকানের মালিক সহ কিছু লোক এদিকেই তাকিয়ে আছে। হৃদা মিনমিন করে বলে, আমরা আগে বাসায় যাই। হ্যাঁ, দেখুন ইমনটাও ক্লান্ত হয়ে গেছে, ওরও তো পরিশ্রম হয়েছে। তুমি তোমার চিন্তা করো, এমন ঠিক আছে, অসুস্থ তুমি। আচ্ছা বাবা, আপনাকে জানালে কি হতো? আপনি কি আগে এসে নিয়ে আসতেন নাকি? কিছুতে একটা ব্যবস্থা করতে পারতাম। উহ, চুপ করুন তো, কচু করতেন আপনি। দেখুন আমার মেজাজ খারাপ করবেন না একদম। আমার খারাপ লাগছে, বাসায় নিয়ে চলুন তাড়াতাড়ি। হঠাৎ হৃদার মিনমিন করা থেকে তেজি হয়ে ওঠা দেখে সারোয়ার একটু ভ্যাবাচাকা খেয়ে বসে। ইমনের দিকে তাকিয়ে দেখে সে হাসছে, কারণ হৃদার এমন হুটহাট মুড সুইং তো তারা দেখেছে। এখন সব ভাইয়ের দেখার পালা। সারোয়ার আর কথা না বাড়িয়ে হৃদাকে কাঁধে ধরে এগিয়ে যায়। পেছনে ইমন ব্যাগে হাতে এগিয়ে আসে। হৃদা চলতি পথে আবারও পেছন ফিরে ইমনকে বলে, এই পিচি সামনে আগাও, পেছন থেকে হারিয়ে যাওয়া পরে। ইমন থ হয়ে যায়। যে তাকে সারা রাস্তা পাহারা দিয়ে আনলো সে নাকি এখান থেকে হারিয়ে যাবে। এবার সারোয়ার হেসে ফেলে। হৃদার এই অল্প সময়ের এমন ভিন্ন ভিন্ন রূপ তাকে পুলকিত করেছে, সে এই ভেবে খুশি হয়। এখন অন্তত সে মন ভরে বইয়ের সেবা করতে পারবে, যেটা না করতে পারার আফসোস তাকে ঘিরে ধরেছিল এতদিন। বাসায় গিয়ে হৃদয় ধপ করে শুয়ে পড়ে। শরীরে একদমই শক্তি নেই তার।
এতক্ষণ সারোয়ারের ওপর ভর করে এটুকু এসেছে। সারোয়ার ইমনকে পাশের রুমে গিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দেয় আর হৃদাকে টেনে নিয়ে ওয়াশরুমে পাঠায়। এতটা জার্নি করে বমি করে এখন গোসল করতে রাজি নয় সে। হৃদাকে গোসল করিয়ে এনে সারোয়ার খাবারের ব্যবস্থা করে। সে একাকী থাকায় সব সময় একবার রান্না করে 3 বেলায় পার করে দিত, তাই তারা না জানিয়ে আসাতেও খাবারের সমস্যা হয়নি। ইমনকে খাবার দিয়ে সারোয়ার হৃদার খাবার নিয়ে আসে, কিন্তু হৃদা খেতে রাজি নয়, তাই সে জোর করে ধমকে খাবার খাওয়ায়। সারোয়ারের ধমক খেয়ে হৃদা ঠোঁট উল্টে নাক টানতে টানতে খাবার খায়। খাবার খেতে বসেও তার এমন অভিনয় দেখে তো সারোয়ার চরম অবাক। সে তো জানে না তার বউ এখন কত শত বাচ্চামো করে। মাঝে একটা দিন থেকে ইমন রওনা দেয় বাসার উদ্দেশ্যে। সারোয়ার ইমনকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিল। হৃদা রুমে একা থাকবে, তাই সারোয়ার যাওয়ার আগে সে বলে দেয় তার জন্য তেঁতুল আনতে। সারোয়ার সম্মতি দিলে হৃদা আগ্রহ নিয়ে বসে থাকে। ইমনকে বসে তুলে দিয়ে সারোয়ার বাজারে যায়, তবে অনেক খুঁজেও তেঁতুল পায় না। অবশেষে অনেক খুঁজে একটা দোকানে তেঁতুল পায়, তাও কাঁচা তেঁতুল। তেঁতুলের অভাব পড়ল নাকি, সব সময় চোখের সামনেই পড়ে থাকে, অথচ দরকারের সময় পাওয়া যায় না। অনেকটা সময় পেরিয়ে সারোয়ার বাসায় ফিরতে দেখে হৃদা ঘুমে আচ্ছন্ন। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুম দেখে সারোয়ার হেসে ফেলে। এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলে হৃদা একটু নড়ে ওঠে। হৃদা ঠোঁট আলতো করে চুমু দিলে সে চোখ পিটপিট করে তাকায়। সামনে সারোয়ারকে বসা দেখে মিষ্টি করে হাসে। এনেছেন? তবে কাঁচা তেঁতুল দেখে হৃদার মন খারাপ হয়ে যায়। কান্না ভাব নিয়ে বলে, আমি এটা চাইনি, আমি এটা খাবো না। সারোয়ার অনেক বুঝিয়ে তার মান ভাঙাতে পারে না। অবশেষে আশ্বাস দেয় কালকে এনে দিবে। এতেও হৃদার মান না ভাঙলেও সে একটু থামে। সারোয়ারকে দিয়ে প্রমিস করিয়ে নেয় এনে দেওয়ার। এভাবেই দিনের পর দিন হৃদা সারোয়ারকে জ্বালিয়ে যায়, কখনো সত্যি কখনো বা মিথ্যে মিথ্যে। তাকে সামলাতে গিয়ে সারোয়ারের অবস্থা খারাপ। হৃদা বলে ওঠে, একা আমি কেই সামলাতে পারেন না, তবে আমার ডুপ্লিকেট ভার্সনকে কিভাবে সামলাবেন মেজর সাহেব? সারোয়ার হৃদার পেটে হাত বুলিয়ে বলে, আমার বেবি হবে আমার মতো বুঝতার, মায়ের মতো একটু নেকো হবে না। হৃদা রাগ দেখিয়ে তার পেট থেকে হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে নেকু বলা না, কাছে আসলেই খবর আছে আপনার। আজকে আমি খাবও না, ঘুমোবও না, আপনার কথাও শুনবো না। আমার সামনে থেকে সরুন তো আপনি। সারোয়ার হতভম্ব হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল? এতক্ষণ তো ভালোই ছিল। অবশেষে বইয়ের মান ভাঙাতে তাকে কান ধরে ক্ষমা চাইতে হয়, আর তা দেখে হৃদা খিলখিলিয়ে হাসে। হৃদা আসার পর থেকে সারোয়ার তার সমস্ত যত্ন করা শুরু করে। মাঝে মাঝে মুড সুইংয়ের জন্য হৃদার কান্না পেত, আবার কখনো হঠাৎ করেই রাগ উঠে যেত। সারোয়ার প্রথম প্রথম ভয় পেয়ে যেত। সে বুঝতেই পারতো না কি করলে তার বউ খুশি হবে। এই তো একটু আগেও হেসে হেসে গল্প করছিল, পরক্ষণেই মুখ ফুলিয়ে বসে আছে। তবে ধীরে ধীরে হৃদার এসব ব্যবহারের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। হৃদা আসার পরও সারোয়ার সব সময় নিজের সাথে দরজার একটা বাড়তি চাবি রাখত। একদিন বাসায় ফিরে কলিং বেল দিলেও মেয়েটা দরজা খুলে না। সে ভয় পেয়ে চাবি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করে। দেখে হৃদা রুম অন্ধকার করে বসে আছে। সারোয়ার লাইট অন করে তার সামনে বসে বলে, কি হয়েছে বউ, কথা বলো, ভয় পেয়ে দিলে তো। হৃদা ধীরে ধীরে চোখ তুলে তাকায়। চোখ দুটো তার টলমল করেছে। সারোয়ার চোখ মুছে তার কান্না কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আপনি এখন আর আমায় আগের মতো ভালোবাসেন না। এমন অপবাদ কেন দিলে বউ, কি করেছে আমি? আজকে সকালে যাওয়ার আগে আমায় জড়িয়ে ধরেননি। কিন্তু তুমি তো শুয়েছিলে বলে আমি। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করো। এমন ভুল আর কখনোই হবে না আমার। প্রমিস? প্রমিস। 3 বার বলতে হবে, না তো আমি বিশ্বাস করব না।